আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি যে কম্বাইনিং ডেটা ফ্রেমস। আমাদের মোটামুটিভাবে গ্রুপ বাই পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং আমরা আজকে কম্বাইনিং ডেটা ফ্রেমস নিয়ে আলোচনা করব। আসলে ডেটা ফ্রেমকে মাঝে মধ্যে আমাদের কম্বাইন করার প্রয়োজন পড়ে। তো যখন আমাদের কম্বাইন করার প্রয়োজন পড়ে তখন আমরা আসলে কীভাবে কম্বাইন করব? মানে ২ টা ডেটা ফ্রেম যদি থাকে, ধরুন ২ টা CSV ফাইল আছে। সেই ২ টা CSV ফাইলকে আপনি কম্বাইন করবেন একসাথে। তাহলে সেখানে আপনি কীভাবে কম্বাইন করতে পারেন সেই জিনিসগুলো আমরা আজকে দেখব, বিভিন্ন টেকনিকগুলো দেখব। তো কম্বাইনিং ডেটা ফ্রেমসের ক্ষেত্রে আমাদের এখানে যে জিনিসটা আছে দেখতে হবে যে আমরা কম্বাইনিং এবং মার্জ ২ টা জিনিস একসাথে পড়বো। এই যে মার্জ এবং হচ্ছে কম্বাইনিং। তো কম্বাইন ডেটা ফ্রেমসের ক্ষেত্রে আমরা হচ্ছে ২ টা আগে ডেটা ফ্রেম তৈরি করি। ২ টা ডিকশনারি আগে নেই। আমরা এখান থেকে ২ টা ডিকশনারি নিচ্ছি। এই যে আমাদের জুপিটার নোটবুক ওপেন করা আছে এবং জুপিটার নোটবুকের ভিতরে আমরা দেখতেছি যে আমাদের পান্ডাস এবং নামপাইকে ইম্পোর্ট করা আছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আমাদের এই যে মার্কস 1 নামে একটা আমরা কি তৈরি করেছি? মার্কস 1 নামে একটি আমাদের ডিকশনারি তৈরি করা আছে। মার্কস 1 এই যে মার্কস 1 নামে একটি ডিকশনারি আছে। দেখি আমরা এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে মার্কস 1 যে আছে সেই ডিকশনারির ক্ষেত্রে যে কিজ আছে বা চাবি যেটাকে বলি আর কি, কিজ এবং ভ্যালুস। একটা ডিকশনারি কি থাকে? কিজ এবং কি থাকবে? ভ্যালু থাকবে। তো কিজ এবং ভ্যালুজের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে মার্কস 1 এর কিজ হচ্ছে ম্যাথ এবং ম্যাথের ভ্যালুগুলো হচ্ছে ৭০, ৭৫, ৮৯, ৯৭ এবং সিমিলারলি মার্কস 1 এর ক্ষেত্রে আরেকটা কিজ আছে, সেটা হচ্ছে কি ফিজিক্স এবং তার ভ্যালুগুলো এইটা, এবং মার্কস 2 এর ক্ষেত্রে কেমিস্ট্রি একটা কিজ, বায়োলজি যে একটা কিজ, এবং তাদের ভ্যালুগুলো হচ্ছে ৫০, ৪৫ এইভাবে লিস্ট আকারে দেওয়া আসে। এখন যদি আমি দেখেন যে মার্কস 1 লিখি, মার্কস 1 হ্যাঁ, মার্কস 1 যদি লিখি, দেখেন এটা কিন্তু আমাকে একটা ডিকশনারি রিটার্ন করবে, ঠিক আছে? যেমন আমি যদি টাইপ দেখি, যেমন টাইপ মার্কস 1, টাইপস অফ মার্ক 1, তখন সেগুলো হচ্ছে ডিকশনারি টিকড। এখন দেখেন আমি যদি মার্কস 1 ডট কিজ লিখি, মার্কস 1 ডট কিজ লিখি, তাহলে সেখানে আমাকে কিগুলো দেখাচ্ছে। এবং যদি আমি ভ্যালুগুলো দেখতে চাই, আমার এখানে আমি ভ্যালুগুলো যদি দেখতে চাই, জাস্ট ভ্যালুস লিখলেই হয়ে যাবে। এগুলো আমরা বেসিক পাইথনে আলোচনা করেছি। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে কী করতে হবে, একটা ডিকশনারি থেকে আমাদের একটা ডেটা ফ্রেম তৈরি করতে হবে। তাহলে ডেটা ফ্রেমটা আমি কীভাবে তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। যে এই যে আমাদের এখানে মার্কস DF1 ও মার্কস DF2, সাপোজ এই নামে ২ টা নামে আমি হচ্ছে কী করছি, ডিকশনারি তৈরি করতে যাচ্ছি। এই যে মার্কস DF1 এবং মার্কস DF2 এবং মার্কস 1, মার্কস 2 এই ২ টা, এই যে মার্কস 1 এবং মার্কস 2 এই ২ টা ডিকশনারিকে পাস করে দিলাম, ঠিক আছে? আমি মার্কস DF1 এই নামে যে ডেটা ফ্রেমটা তৈরি করতেছি সেখানে আমি কী ধরনের ফাংশন ইউজ করলাম, pg ডট ডেটা ফ্রেম। এগুলো আমরা বেসিক লেভেলের পড়াশোনা একদম হচ্ছে কি পান্ডাসের ফার্স্টের দিকে ভিডিওগুলোতে দেখে আসছি। তো এখন আমি যদি মার্কস DF1 এটা দেখি, তাহলে এই যে সুন্দর করে আমাকে হচ্ছে কি একটা ডেটা ফ্রেম দেখাচ্ছে এবং সেই ডেটা ফ্রেমটার মধ্যে দেখা যাচ্ছে আমাদের ইন্ডেক্স কয়টা, ১ টা ২ টা ৩ টা ৪ টা ৪ টা ইন্ডেক্স আছে এবং সেখানে আমরা দেখতেছি ম্যাথ, ফিজিক্স, ম্যাথের মার্কস এবং ফিজিক্সের মার্কস আছে এবং আমরা দেখতেছি 0, 1, 2, 3। আচ্ছা, এবং সিমিলারলি আমি যখন মার্কস DF2 দিচ্ছি, মার্কস DF2 ঠিক সেখানেও আমরা কি করতেছি, আমরা ২ টা এই যে ২ টা কলাম সমৃদ্ধ, ২ টা কলাম সমৃদ্ধ এবং ৪ টা ইন্ডেক্স সমৃদ্ধ একটা ডেটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা কি করলাম, ২ টা ডেটা ফ্রেম তৈরি করে নিলাম। ছোট, ছোট ডেটা ফ্রেম ডিকশনারি দিয়ে তৈরি করে নিলাম। যাতে হচ্ছে আমরা খুব সহজেই এই মার্জিংটা বা হচ্ছে কম্বাইনিং ডেটা ফ্রেমসটা আমরা বুঝতে পারি। তো এখন ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি, ডেটা ফ্রেমকে কম্বাইন করতে চাচ্ছি, তাই না? তাহলে এই কম্বাইন করার জন্য পান্ডাসের যে ফাংশনটা ইউজ করা লাগে সেটা হচ্ছে pd.concat, যেটাকে বলি কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন অনেকটা হচ্ছে কি একটার সাথে আরেকটা জোড়া লাগানো। তাহলে এই যে আমি pd.concat দেওয়ার পরে আমি একটা লিস্ট পাস করব। সেই লিস্টটা কিসের লিস্ট থাকবে? সেই লিস্টটা থাকবে হচ্ছে মূলত যে আমরা কোন, কোন ডেটা ফ্রেমকে পাস করতে চাচ্ছি। এই যে মার্কস DF1 এবং মার্কস DF2 এই ২ টাকে হচ্ছে কি করতে চাচ্ছি, মার্জ করতে চাচ্ছি, মানে একসাথে করতে চাচ্ছি। এবং দেখেন আমি pd.concat এবং সেখানে ওই যে আমাদের এই কমার আগে দেখেন আমি কি করছি, একটা লিস্টের মাধ্যমে মার্কস DF1 এবং মার্কস DF2 নামে ২ টা কি ডেটা ফ্রেম আমি দিয়ে দিয়েছি। তো আমি কমা দিয়ে এখানে লিখব হচ্ছে x = 1। x = 1 কেন দিলাম? কারণ কলাম ওয়াইজ আমি অপারেশন চাচ্ছি। আচ্ছা, কলাম ওয়াইজ অপারেশনটাকে একটু দেখি। এই যে দেখেন এখানে 0, 1, 2, 3, এখানেও 0, 1, 2, 3 এবং এখানে দেখেন ম্যাথের একটা মার্কস ছিল, ফিজিক্সের একটা মার্কস ছিল, এখানে কেমিস্ট্রি একটা মার্কস, বায়োলজি মার্কস। এবং যখন আমি x = 1 বলতেছি ঠিক ওই টাইমটাতে দেখেন সে কী করবে, কলাম ওয়াইজ মানে পাশে নতুন 2 টা কলাম সৃষ্টি করবে। এই যে এই ডেটা ফ্রেমে দেখেন 2 টা নতুন কলাম আছে এবং সেও সুন্দর করে এখানে 2 টা নতুন কলাম সৃষ্টি করে একটা পূর্ণাঙ্গ ডেটা ফ্রেম আমাকে শো করবে। এটা হচ্ছে x = 1 এর কাজ। আর যদি সাপোজ আমি এখানে x = 0 লিখি, x লিখি হচ্ছে কি 0, তাহলে কিন্তু সে রো ওয়াইজ কাজগুলো করবে। যেমন দেখেন এখানে কি হইল, আমরা দেখতেছি প্রথমে এই ডেটা ফ্রেমটা আমাদের ছিল, এই যে মার্কস DF1 এর ডেটা ফ্রেমটা হচ্ছে এইটা, ম্যাথ আর ফিজিক্সের মার্কসগুলো আছে, কেমিস্ট্রি বায়োলজির মার্কসগুলো নাই। এই যে এখানে
ম্যাথ এবং ফিজিক্সের মার্কসগুলো আছে, কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজির মার্কসগুলো নাই, দেখেন নাই। কিন্তু আবার যদি আমরা দেখি তারপর আবার মার্কস DF2, এই ক্ষেত্রে দেখেন ম্যাথ এবং ফিজিক্সের মার্কস নাই এবং কেমিস্ট্রি এবং বায়োলজির মার্কস আছে। তাহলে এখন কিন্তু আমরা কি করলাম, এক্ষেত্রে আমরা x = 0 যখন দিয়ে দিচ্ছি তখন কিন্তু সেগুলো আমাদের কি রো ওয়াইজ সাজিয়ে দিচ্ছে বা রো ওয়াইজ আমাকে কম্বাইন করতেছে। আর এই ক্ষেত্রে আমাদের কি নতুন 2টা কলাম সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? x = 1 দিলে আমাদের নতুন 2টা কলামের মাধ্যমে আমাদের এই যে ডেটা ফ্রেমগুলো কম্বাইন্ড হচ্ছে, আর x = 0 দিলে আমাদের রো এর মাধ্যমে ডেটাগুলো হচ্ছে কি হচ্ছে, কম্বাইন্ড হচ্ছে। তো এই হচ্ছে কি x = 0 এবং x = 1 এর কাজ, এবং pd.concat নামক যে ফাংশন বা কনক্যাটেনেশন যে ফাংশনটা আছে সেই ফাংশনের কাজ। এখন আমরা যদি একটু দেখি যে এই জায়গাতে আসলে আমরা কী ধরনের সমস্যার সৃষ্টি হলো। তো এখানে আমাদের এই যে সমস্যার সৃষ্টি হয়েছে বলতে, এখানে যদি আমরা দেখি যে ধরেন আমি এটাকে আরেকটা ডেটা ফ্রেমের মধ্যে সেভ করে যাচ্ছি, হ্যাঁ? তো আমি ধরেন আমি এটাকে DF3 নামে একটি ডেটা ফ্রেম দিলাম এবং এটাকে DF3 এর ভিতরে সেভ করে নিলাম। তাহলে DF3, আচ্ছা, এই যে DF3, এই DF3 এর যদি আমি ইন্ডেক্সকে দেখতে চাই, DF3.index, ইন্ডেক্সগুলো দেখতেছি 0, 1, 2, 3, আবার 0, 1, 2, 3 আছে। এবং আমি যদি DF3 নামক যে ডেটা ফ্রেমটা আছে, মানে এই ডেটা ফ্রেমটা, এই যেটা হচ্ছে আমরা কি করছিলাম, রো ওয়াইজ অপারেশন করাইছিলাম। তো এই DF3 ইন্ডেক্স এবং কলামস যদি দেখতে চাই, দেখেন কলামস, দেখেন আমরা কিন্তু এখানে কলামস যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব কি যে আমাদের এই কলামগুলোর ক্ষেত্রে সুন্দর করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কলামগুলো আসছে। এই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডেক্সিংয়ে। যে ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ধরেন পার্টিকুলার রেকর্ডকে যদি কল করতে চাই এখান থেকে, এই যে DF3 থেকে যদি পার্টিকুলার রেকর্ডকে কল করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা প্রবলেমে পড়তে পারি। দেখা যাচ্ছে এখানে কারণ কি? কারণ এখানে 0 নাম্বার ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে এই ডেটাটাও আছে, আবার 0 নাম্বার ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে এই ডেটাটাও আছে। তো এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্সিংটা সাজায় ফেলতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে কি, এটাকে 0, 1 ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তো এইভাবে আমাদেরকে ইন্ডেক্সিংটা সাজানো প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কীভাবে সাজাইতে পারি একটু দেখি। যে আমরা প্রথমত দেখতে পারি যে আমাদের এই যে DF3, এটা লেন্থ কত, ঠিক আছে? তাহলে এই যে লেন নামক যে ফাংশনটা আছে পাইথনের, সেই ফাংশনের ভিতরে আমি যে DF3 ডেটা ফ্রেমকে যদি পাস করি, তাহলে এই দেখেন এখানে দেখা যাচ্ছে 8, তার মানে এখানে আমাদের 8টা রেকর্ড আছে এই ডেটা ফ্রেমের মধ্যে। এবং আমি যদি এখানে একটা রেঞ্জ নামক ফাংশনকে ইউজ করি, এবং রেঞ্জ নামক ফাংশনকে ইউজ করলে দেখেন 0 থেকে 8 পর্যন্ত আমাকে একটা রেঞ্জ দিচ্ছে। এবং আমি যদি বলি যে DF3 ইন্ডেক্স, এই ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে লেন অফ DF3 তার যে রেঞ্জ, মানে 0 থেকে 8 পর্যন্ত সেটা। এখন যদি আমি এটা রান করি এবং রান করার পরে যদি আমি লিখি DF3.index, দেখেন এখন কিন্তু একটা চেঞ্জ আসবে। দেখেন এখানে কি হয়েছে, DF3.indexের ক্ষেত্রে 0, 1, 2, 3, আবার 0, 1, 2, 3 ছিল। এখন কিন্তু 0 থেকে 8 পর্যন্ত আসছে। এখন যদি আমরা নতুন ডেটা ফ্রেম বা DF3 কে দেখি, দেখেন সুন্দর করে ইন্ডেক্সিংগুলো কি হয়ে গেছে, সুন্দর করে মানে সাজানো হয়ে গেছে। এবং দেখতেছি আমরা 0, 1, 2, 3 এইভাবে 7 পর্যন্ত আসছে, যেটা হচ্ছে এখানে ছিল কি 0, 1, 2, 3, আবার 0, 1, 2, 3। তো এইভাবে চাইলে আমরা ইন্ডেক্সগুলোকেও সাজিয়ে ফেলতে পারি। তো এই ছিল আমাদের কি কম্বাইনিং ডেটা ফ্রেমসের মোটামুটিভাবে আলোচনা। এখন আবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মার্জিং ডেটা ফ্রেমস, মানে হচ্ছে ডেটা ফ্রেমকে মার্জ করা। আচ্ছা, ডেটা ফ্রেমকে মার্জ করার ক্ষেত্রে আমাদেরকে আসলে এখানে ছোটোবেলা যে আমরা যে সেটের কনসেপ্ট করতাম, সেই সেটগুলা খুবই দরকার, ঠিক আছে? তো সেটের ক্ষেত্রে এখানে দেখেন মার্জিং ডেটা ফ্রেমসের মধ্যে 4 ধরনের মার্জিং রয়েছে, মার্জ করা রয়েছে 4 ধরনের। একটাকে বলি আমরা ইনার জয়েন, একটাকে বলি হচ্ছে আমরা ইনার টাইপের মার্জিং, আরেকটাকে বলি হচ্ছে লেফট জয়েন বা বাম টাইপের যে ডেটা ফ্রেমটা থাকবে বা বাম দিকে ডেটা ফ্রেম থাকবে সেটার গুরুত্ব বেশি, এবং ডান সাইডের কমন ডেটা ফ্রেমের সাথে আমরা কী করব, সেটাকে মিলিয়ে দিব। আবার আরেকটা হচ্ছে রাইট জয়েন, আরেকটা হচ্ছে আউটার জয়েন। তো এখানে এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে ইনার জয়েন কি, ধরেন এই যে গোল্লা যেগুলো দেখছেন বা হচ্ছে বলতে পারি বৃত্ত, এই বৃত্তগুলো হচ্ছে মূলত 2টা ডেটা ফ্রেম। বৃত্তগুলো হচ্ছে 2টা ডেটা ফ্রেম, এবং 2টা ডেটা ফ্রেমের কমন যে রেকর্ড আছে সেই কমন রেকর্ড নিয়ে যখন আমরা নতুন একটা ডেটা ফ্রেম তৈরি করতে যাচ্ছি, সেটাকে বলবো আমরা ইনার জয়েন বা A ইন্টারসেকশন B। সেটের ভাষায় যদি বলি সেটা হচ্ছে A ইন্টারসেকশন B। আচ্ছা, লেফট জয়েনের ক্ষেত্রে কি? লেফট জয়েনের ক্ষেত্রে দেখেন বাম সাইডের যে ডেটা ফ্রেমটা আছে এবং ডান সাইডের যে ডেটা ফ্রেমটা আছে, দুইটাকে আমরা মিলাতে চাচ্ছি। কিন্তু মিলানোর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে বাম সাইডের ডেটা ফ্রেমের সবগুলা রেকর্ডই এখানে আছে, কিন্তু ডান সাইডের ডেটা ফ্রেমের ক্ষেত্রে শুধুমাত্র ওই সকল রেকর্ডই থাকবে যেগুলো বাম সাইডের রেকর্ডের সাথে হচ্ছে কি একদম মিলে যায়, হুবহু মিলে যায়। আচ্ছা, এখানেও যদি আমরা বলি যে রাইট জয়েনের ক্ষেত্রে কী হবে? রাইট জয়েনের ক্ষেত্রে মূলত ডান সাইডের ডেটা ফ্রেমকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এবং ওই ডেটা ফ্রেমের সকল ইনফরমেশন আমাদের কাছে থাকবে,
কিন্তু বাম সাইডের সে সকল ইনফরমেশন থাকবে যেগুলো ডান সাইডের ইনফরমেশনের সাথে মিলে যায়। আচ্ছা, আর আউটার জয়েনের ক্ষেত্রে বাম সাইডের ইনফরমেশনগুলো থাকবে, ডান সাইডের ইনফরমেশনগুলো থাকবে, মানে সকল ডেটা ফ্রেম, মানে দুইটা ডেটা ফ্রেমের যত ইনফরমেশন আছে সবগুলোকে মিলিয়ে একসাথে যে ডেটা ফ্রেমটা তৈরি করবো সেটাকে বলতেছি আমরা আউটার জয়েন। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা যেহেতু হয়তোবা চিত্র দেখে নাও বোঝা যেতে পারে, তো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। তো এখন দেখেন এখানে আমরা দুইটা ডেটা ফ্রেমকে ক্রিয়েট করতে পারি। এই যে ডেটা ফ্রেমকে ক্রিয়েট করি সাপোজ। তো আমরা দুইটা এখানে মার্জ যেহেতু পড়াচ্ছি, তাহলে আমি এখানে কি লিখে নিলাম, মার্জ লিখে নিলাম, যেমন হচ্ছে মার্জ করতেছি। এবং এখান থেকে দেখেন আমি দুইটা ডিকশনারি ক্রিয়েট করলাম। ফার্স্ট অফ অল আমি দুইটা ডিকশনারি ক্রিয়েট করতেছি এবং আমি চাইলে এখানে একটা আইডি আরেকটা বাড়াতে পারি। এটা হচ্ছে এসটি, সাপোজ ধরেন আমি একটা আইডি আরেকটা বাড়িয়ে দিই, ST04। হ্যাঁ, আরেকটা আইডি লিখলাম, এখানেও লিখলাম যে ST04 এবং এখানে আমি মার্কসের মধ্যেও আমি একটা সংখ্যা বাড়িয়ে দিচ্ছি 80, আর এখানে সাপোজ বাড়িয়ে দিলাম হচ্ছে কত, 89। ঠিক আছে, 89। তাহলে এখানে আমাদের দেখেন আমাদের কিন্তু দুইটা ডেটা, আমাদের হচ্ছে কি দুইটা ডিকশনারি ক্রিয়েট হলো। হ্যাঁ, তো ডিকশনারির মধ্যে ডেটা 1 নামে একটা ডিকশনারি আছে, সেটা হচ্ছে কিজ হচ্ছে আইডি এবং ম্যাথ এবং ভ্যালুসগুলো হচ্ছে এই যে এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের তার ভ্যালুস। আমি যদি একটু দেখতে চাই তাহলে আমি চাইলে এখান থেকে দেখতে পারি যে ডেটা 1 ডট কিজ, আমি যদি একটু দিই, এগুলো কিন্তু আমাদের পাইথনে কয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো এখানে কিজ, এই যে কিজের মধ্যে আইডি এবং ম্যাথ আছে, এবং যদি আমি দেখি যে ডেটা 1-এর সাথে ভ্যালুস, আমি যদি ভ্যালুসগুলো দেখতে চাই, জাস্ট নর্মালি ভ্যালুস দিয়ে সার্চ করুন, দেখেন এখানে ভ্যালুস চলে আসছে। তাহলে এই হচ্ছে গিয়ে মূলত আমাদের দুইটা ডিকশনারি আমি ক্রিয়েট করলাম এবং দুইটা ডিকশনারি থেকে আমি কি ডেটা ফ্রেম তৈরি করবো। আমরা ছোটো ডিকশনারি নিচ্ছি, ডিকশনারি থেকে ডেটা ফ্রেম ক্রিয়েট করতেছি যাতে হচ্ছে আমরা খুব প্রপারলি বুঝতে পারি বিষয়গুলো। ঠিক আছে, এই কারণে বড় ডেটা সিরিজবি ফাইল নিলে এগুলো বুঝতে একটু কঠিন হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমরা ছোটো ডিকশনারি থেকে ডেটা ফ্রেম তৈরি করে তারপরে সেগুলো নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো আমি এখানে DF1 দিলাম এবং DF1 দিয়ে আমি লিখলাম হচ্ছে PD ডট ডেটা ফ্রেম এবং তাকে নিয়ে ডেটা ফ্রেম তৈরি করতে চাচ্ছি ডেটা 1কে দিয়ে। দেখেন কারণ যদি আমি DF1 দিই, দেখেন যে DF1-এ এটা ছোটো একটা ডেটা ফ্রেম তৈরি হয়ে গেল। এবং সিমিলারলি যেটার মধ্যে কি দেখা যাচ্ছে যে DF1-এর ভিতরে দুইটা কলাম আছে এবং ইন্ডেক্স আছে কয়টা, 4টা ইন্ডেক্স আছে। আবার আমি যদি DF2 নামে আরেকটা ডেটা ফ্রেম তৈরি করি, যে DF2 এবং PD.df এবং হচ্ছে এখানে ডাটাটা লিখতে হচ্ছে ডেটা 2, তাহলে আমাদের DF2 নামেও আরেকটা কি তৈরি হয়ে গেল, আমাদের ডেটা ফ্রেম তৈরি হয়ে গেল। আমরা এখানে একটু এই যে DF2, তাহলে আমাদের DF1 এবং DF2 দুটো ডেটা ফ্রেম তৈরি হয়েছে। আচ্ছা, আমরা একটু পাশাপাশি দেখি DF1 দেখেন এখন এই যে ডেটা ফ্রেমটা আমার তৈরি হইলো, এই যে দেখেন এখানে DF2-তে আমার আইডি আছে কত, আমাদের আইডি বা রোল নাম্বার আর কি, অ্যাকচুয়ালি রোল নাম্বার আছে কত, ST01, ST02, ST05, ST04 এবং তাদের ফিজিক্সের মার্কসগুলো দেওয়া আছে। এবং DF1-এর মধ্যেও আমার আইডি আছে হচ্ছে ST01, ST02, ST03, ST04 এবং ম্যাথের মার্কসগুলো দেওয়া আছে। তো এখন বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি DF2 এবং DF1-কে মার্জ করতে, এবং মার্জের 4টা রুলস, এবং 4টা রুলসের মধ্যে কি, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন। তো এই রুলসের উপর ভিত্তি করে আমি চাচ্ছি কি আমাদের বিভিন্ন ধরনের এই যে এখানে মার্জ করার জন্য। আচ্ছা, আমি যদি সাপোজ ইনার জয়েন চাই, আমি এই দুটো ডেটা ফ্রেমের মধ্যে ইনার জয়েন চাচ্ছি, সেক্ষেত্রে কী হবে সেটা আমাদের একটু বুঝতে হবে। তো দেখেন আমি এখানে লিখে নিই যে ইনার জয়েন, আমি যদি ইনার জয়েন দেখি, তো এখানে ইনার জয়েন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, আমি বলছিলাম যে ইনার জয়েনটা তখনই হবে যখন কি দুইটা ডেটা ফ্রেমের ভিতরে কমন এলিমেন্ট থাকবে এবং কমন এলিমেন্টের উপর ভিত্তি করে আমি কি করতে চাচ্ছি, জয়েন করতে চাচ্ছি। ধরেন দেখেন আমি এই ডেটা ফ্রেম এবং এই ডেটা ফ্রেমকে সাপোজ আইডি এর উপর ভিত্তি করে জয়েন করতে যাচ্ছি, শুধু আইডি এর উপর ভিত্তি করে, এবং আইডি এর উপর ভিত্তি করে আমি ইনার জয়েন করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে ইনার জয়েন যদি করি তাহলে এইখানে যে আইডি আছে এইখানেও ওই আইডিগুলো থাকতে হবে, দুইটা ডেটা ফ্রেমের মধ্যে সেম টাইপের আইডি থাকতে হবে, যেমন হচ্ছে কমন আইডিগুলো থাকতে হবে। যেমন এখানে দেখছিলাম যে এইখানে ধরেন একটা ডেটা ফ্রেম পুরোটা, এটা একটা ডেটা ফ্রেম, এবং এই দুটো ডেটা ফ্রেমের যে কমন এলিমেন্ট আছে তাদেরকে নিয়ে গঠন করা হবে ইনার জয়েন। এখন এক্ষেত্রে দেখেন আমি যদি বলি যে ST01 এখানেও আছে, ST02 এখানে আছে, এবং এখানেও ST01, ST02 আছে। আচ্ছা, ST03 এখানে আছে কিন্তু ST03 এখানে নাই, আর ST05 এখানে আছে যেটা হচ্ছে এখানে নাই, কিন্তু এইখানে ST04 আছে কিন্তু এখানে ST04 আছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এই যে এখানে 4টা এলিমেন্ট আছে বা 4টা রেকর্ড আছে, 4টা রেকর্ডের মধ্যে 3টা রেকর্ড এটার সাথে মিলে যাচ্ছে। তার মানে এখানে 3টা রেকর্ড, এখানে 3টা রেকর্ডের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই 3টা রেকর্ড কি হচ্ছে, এদের সাথে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে। ঠিক আছে, বা কমন এলিমেন্ট, এই দুইটা কমন এলিমেন্ট, আইডির ক্ষেত্রে কমন এলিমেন্ট। তাহলে এই দুইটা এলিমেন্টকে নিয়ে আমরা নতুন একটা ডেটা ফ্রেম তৈরি করে ফেলতে পারি। সেটা কীভাবে, যে ইনার মার্জের মাধ্যমে। এই যে আমি বললাম PD.মার্জ,
ফাংশনের নাম হচ্ছে পিডি ডট মার্জ। আমরা একটু আগে দেখছি কনক্যাটেনেট বা কনক্যাট, হ্যাঁ। তো এখানে আমরা দেখেছি পিডি ডট মার্জ এবং আমরা চাচ্ছি কাকে ইনার মার্জ করার জন্য। সেটা হচ্ছে সাপোজ আমি চাইলাম df1, তোমরা হচ্ছে df1 এবং df2কে ইনার মার্জ করো, df2কে কী করো, মার্জ করো। এই যে এখানে হচ্ছে আমি df1 এবং df2 এই দুটোকে মার্জ করো এবং আমি বলতেছি যে হাউ, কীভাবে মার্জ করবা, মানে মার্জ করার মেথডটা কি, সেটা হচ্ছে ইনার মেথড। আমি বলছি ইনার মেথডে তুমি হচ্ছে মার্জ করবা এবং কার উপর মার্জ করবা, কার উপর ভিত্তি করে মার্জ করবা, আইডির উপর ভিত্তি করে। তার মানে আমি বলতেছি যে এইখানে দুইটা ডেটা ফ্রেমের ভিতরে যে আইডি আছে সেই আইডি এর উপর ভিত্তি করে তুমি হচ্ছে ইনার মার্জ করবা। ইনার মার্জ বলতে হচ্ছে কমন এলিমেন্টগুলোকে নিয়ে মার্জ করবা। তার মানে এখানে বলে দিচ্ছে হাউ ইজ ইকুয়াল টু ইনার, অন ইজ ইকুয়াল টু আইডি, মানে আইডির উপর ভিত্তি করে তুমি ইনার মার্জ করো df1 এবং df2 এর মধ্যে। মিনিংটা হচ্ছে এরকম। আমি এটা রান করি, দেখেন সুন্দর করে। এখানে ধরেন st01 ছিল, st02 আর st04 এবং এখানে st01, 02, 04 এগুলো হচ্ছে কি দুইটার মধ্যে কমন এলিমেন্ট, হ্যাঁ, আইডির কমন এলিমেন্ট এবং আইডিতে এখানে যেগুলো আছে এখানেও ওইগুলোই আছে, ঠিক আছে, তিনটা। কিন্তু এই যে st05 এটা এখানে নাই, আবার st03 এটা ওইখানে নাই, এই কারণে ওই দুটো এলিমেন্ট নাই না নিয়ে এখানে st01, 02, 04 নিছে এবং সুন্দর করে ম্যাথের তাদের কালার ম্যাথের মার্কস, যেমন হচ্ছে এই যে ম্যাথের মার্কস হচ্ছে কত 89, তারপরে 93, আরেকটা হচ্ছে 80, এই যে 89, 93, 80 এবং ফিজিক্সের মার্কসের ক্ষেত্রে তারা হচ্ছে এই যে 56, 63 এবং কি 89 এটা আমাদের শো করাই দিল। এই যে ইনার মার্কস শেষ বা ইনার জয়েন্ট শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আমরা দেখব আউটার, আমরা দেখব সরাসরি আউটার জয়েন্ট। আচ্ছা, আউটার জয়েন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি, চিত্রের মধ্যে দেখেছিলাম যে দুইটা সেটেরই কমন কোনো মানে নাই, মানে কমন কোনো এলিমেন্ট বলতে কিছু নাই, সব এলিমেন্ট থাকবে। তার মানে দুইটা ডেটা ফ্রেমের সকল এলিমেন্ট নিয়ে আউটার জয়েন্ট গঠন করা হবে। আচ্ছা, সকল এলিমেন্ট বলতে কীরকম, যেমন দেখেন এখানে দেখেন যে এই যে আমার দুইটা ডেটা ফ্রেম এবং দুইটা ডেটা ফ্রেমের মধ্যে এখানে আছে 4টা রেকর্ড, এখানে 4টা রেকর্ড, কিন্তু এই 4টা রেকর্ডের মধ্যে কিন্তু এখান থেকে যে 3টা রেকর্ড আছে এখানেও কিন্তু ওই 3টা রেকর্ড আছে। তার মানে আমি বুঝতেছি যে এই যে 1টা 2টা 3টা এবং 1টা 2টা 3টা এই 3টা কিন্তু দুই জায়গা থেকে আসতেছে এবং এইখানে যেটা আসবে সেটা হচ্ছে st05 এক্সট্রা হিসেবে আসবে এবং এখানে আসবে st03টা আরেকটা এক্সট্রা হিসেবে আসবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি তো এখানে আমরা দেখতে পারি যে এই যে ধরেন আমি পিডি ডট মার্জ করলাম এবং বললাম যে হাউ বললাম যে এখানে মেথডটা হবে আউটার, মানে আউটার জয়েন করবে কার উপর ভিত্তি করে, আইডির উপর ভিত্তি করে। আচ্ছা, আমি যদি আইডিটা লিখি দেখেন সুন্দর করে, এই যে আমাদের একটা আউটার জয়েন হয়ে গেছে আইডির উপর ভিত্তি করে। দেখেন এখানে st01 আছে এবং 01-এ দেখেন ম্যাথ এবং ফিজিক্স দুই জায়গায় মার্কস ছিল, st02-র ক্ষেত্রে ম্যাথ এবং ফিজিক্স দুইটাই মার্কস ছিল। st03 শুধুমাত্র কোথায় ছিল, st03 শুধুমাত্র df1-এর ভিতরে ছিল এবং এটা কিন্তু এখানে ছিল না, মানে হচ্ছে কি এই যে df2-তে ছিল না, df2-তে না থাকার কারণে সেখানে কিন্তু ভ্যালুটা আসছে নট এ নাম্বার। আবার এখানে দেখেন st04 এটাতে st04 দুইটার কমন এলিমেন্ট, তাহলে দেখা যাচ্ছে 80 এবং 89 এবং st05 এটা কি ডাটা ফ্রেম 2-তে ছিল, যে কারণে ম্যাথের কোনো মার্কস ছিল না, ফিজিক্সের মার্কস ছিল এটা। তাহলে এইভাবে প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে আমরা কী করতে পারি, চাইলে আউটার মার্কসের মাধ্যমেও জয়েন করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে লেফট জয়েন এবং রাইট জয়েন। লেফট এবং রাইট জয়েন। লেফট এবং রাইট জয়েনের ক্ষেত্রে আমি আমার ডেটা ফ্রেমগুলো আরেকবার দেখে নিই, df1 এবং আমার আরেকটা ডেটা ফ্রেম আছে সেটা হচ্ছে df2। দেখেন সাপোজ লেফট বলতে কী বোঝানো আছে, যেমন আমি যদি এখন এই যে এখানে লিখি, আগে লিখে নিই যে df1 df2 এবং আমি বললাম যে হাউকে বললাম হচ্ছে লেফট এবং বলতেছে আইডির উপর ভিত্তি করে তুমি আমাকে জয়েন করে দাও। আচ্ছা, তাহলে এখন দেখেন df1 এবং df2 কাকে আমি আগে লিখছি, আমি df1 কে আগে লিখছি, তাহলে df1 দেখেন বাম সাইডে বলতেছে আপনার হাতের এবং df2 করতেছে ডান সাইডে। তাহলে এই যে df1 যেহেতু বাম সাইডে পড়তেছে তাহলে এটাকে বলতেছি আমরা লেফট আর এটাকে বলতেছি আমরা রাইট। এবং df1 সে কী করবে, এই যখন আমি হাউ ইজ ইকুয়াল টু বলবো লেফট বা লেফট জয়েন করাবো তখন সে সবগুলো এলিমেন্ট df1-এর সকল এলিমেন্টকে রাখবে এবং df2-তে ওই সকল এলিমেন্টগুলোকে রাখবে সেগুলো df1-এর সাথে খুব কমন, ঠিক আছে। যেমন তার মানে কি বোঝা যাচ্ছে, যেমন st01, st02, st03, st04 সে 100% রাখবে, রাখার পরেও সে df2-তে দেখবে এখানে কমন এলিমেন্টগুলো কী কী আছে, st01, st02 এবং st04, সে হচ্ছে st01, st02 এবং st04-এর এলিমেন্টগুলোকে সে রাখবে, অথবা 03-এর ক্ষেত্রে নট নাম্বার দেখাই দিবে। তো আমি যদি এটাকে রান করি, দেখেন আমি যদি রান করলাম এবং রান করার পর আমরা দেখছি যে st01, st02, st03 চলে আসছে এবং st04 চলে আসছে এবং সে কী করছে st03-কেও আমাকে দেখাই দিচ্ছে এবং সেখানে st03 কিন্তু সে df2-তে পায় নাই, না পাওয়ার কারণে সে হচ্ছে নট এ নাম্বার, এই ভ্যালুটা সে শো করাইতেছে। তো এই হচ্ছে গিয়ে মূলত আমাদের কি, এটা হচ্ছে লেফট জয়েন। আর রাইট জয়েনের ক্ষেত্রে দেখেন রাইট জয়েন যদি লিখি, এই যে pd ডট মার্জ, আমি যদি লিখি এখানে রাইট, হাউ ইজ ইকুয়াল টু রাইট, হাউ ইজ ইকুয়াল টু রাইট এবং অন হচ্ছে আইডির উপর বেস করে রাইট জয়েন করো। আচ্ছা,
তাহলে রাইট জয়েনের ক্ষেত্রে দেখেন এখানে DF1 DF2 DF2টা হচ্ছে ডান সাইডে পড়তেছে, তাহলে DF2 সকল এলিমেন্টকে সে রাখবে, তার মানে ST01 রাখবে, ST02 রাখবে, 05 রাখবে, 04 রাখবে, 100% রাখবে। এবং আমি যদি দেখি দেখেন এই যে ST01 02 04 05 সবগুলোকে রাখছে। এবং এটার সাথে এখানে কী কী কমন আছে, এটার সাথে কমন আছে হচ্ছে 01 02 04 এবং তাদের যে মার্কসগুলো আছে সেগুলো সে নিয়ে আসবে। এই যে তাদের মার্কসগুলোকে এখানে নিয়ে আসছে। 01-এর মার্কস হচ্ছে ম্যাথের মার্কস হচ্ছে 89, 02-র মার্কস হচ্ছে 93, 04-এর মার্কস হচ্ছে 80 এবং 05-এর মার্কসটা সে পায় নাই, সে 9 নম্বর দেখাই দিছে। তাহলে এই হচ্ছে গিয়ে মূলত আমাদের রাইট জয়েন, লেফট জয়েন, ইনার জয়েন এবং কি আউটার জয়েন।